আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ওয়ান শট ওয়ান টপিক ক্লাসের প্রথম ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা এই টপিকে ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব প্রত্যেকটা গ্রামারের অংশগুলো। সেই জায়গা থেকে আজকে ন্যারেশনের কিছু অংশ নিয়ে আলোচনা করব। ন্যারেশনের টপিকটা শেষ করানোর জন্য আপনাদেরকে বাছাইকৃত 3টা কোশ্চেন সলভ করাবো, যেই কোশ্চেনগুলি থেকে আশা করা যায় টাইপ ভিত্তিক প্রশ্ন যদি চিন্তা করি শতভাগ কমন থাকবে। সরাসরি কোশ্চেনে চলে যাই। 1 নম্বর কোশ্চেন, এটা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সিলেটে কিছুদিন আগে টেস্ট পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আগে একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করি। ওকে, একটু দেখেন, এখানে বলা হচ্ছে আই সেড টু দ্য ওল্ড ম্যান হোয়াট আর ইউ ডুইং। তার মানে জাস্ট এই লাইনটা থেকে আপনারা 2টা পয়েন্ট নোট করেন, 2টা পয়েন্ট। ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আই এবং সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য ওল্ড ম্যান। কি নোট করলাম? বক্তা এবং শ্রোতা, স্পিকার এবং লিসেনার। তো পুরো গল্পটা যখন আমরা পড়বো আমরা দেখতে পারবো যে কোনো কোনো সময় আমি কথা বলছি, ওল্ড ম্যান শুনছে, কিংবা ওল্ড ম্যান কথা বলছে, আমি শুনছি। জাস্ট এই 2টা পয়েন্টকে কেন্দ্র করে আমাদের ন্যারেশনটা হবে। ওকে, সো আমরা সলভিং এ যাব এবং আমরা কিছু কি নোটস কে বাছাই করার চেষ্টা করব, যে কি নোটস গুলো আবার আমাদেরকে ওভারভিউ দিতে সাহায্য করবে। ঠিক আছে, প্রথম লাইনটা দেখেন, আই সেড টু দ্য ওল্ড ম্যান হোয়াট আর ইউ ডুইং। এইটা কোন ধরনের বাক্য? আশা করি আপনারা বলতে পারবেন এইটা কোন ধরনের বাক্য। নিশ্চয়ই ইন্টারোগেটিভ বাক্য। ওকে, সো ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশনটা আমরা একটু খেয়াল করি কিরকম হবে। ওকে, দেখেন, সো সলিউশনে যদি বলি তাহলে আমি লিখবো আই সেড টু এর জায়গায় নিশ্চয়ই আপনারা পড়ে আসছেন আস্কড হতে পারে, তাই না? আস্কড হতে পারে। দেন আমরা অবজেক্টটাকে লিখবো, যিনি লিসেনার, দ্য ওল্ড ম্যান। ওকে, এতটুকু পর্যন্ত সেম থাকলো। জাস্ট কি চেঞ্জ করলাম, আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে এখানে আস্কড বসালাম। ওকে, দেন আমরা জানি যে এই যে ওয়ার্ডটা, ইন্টারোগেটিভ বাক্যের 2টা নিয়ম। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে একটা নিয়ম, ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে আরেকটা নিয়ম। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি, তাই আমরা সরাসরি সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে লিখবো। লিখলাম হোয়াট। দেন আমরা জানি এই অংশটুকুকে নিয়ে কিভাবে কাজ করতে হয়। এই যে অংশটুকু, হোয়াট এর পরের অংশটুকু, এটাকে নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা আগে সাবজেক্টটাকে চিন্তা করব। আমরা সাবজেক্টটাকে চিন্তা করি। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এই বাক্যে সাবজেক্ট ইউ। আপনারা যারা এখন শুনতে পাচ্ছেন স্ক্রিনের ওই পাশ থেকে, তারা একটু মনে মনে বলেন তো ইউ একটা সেকেন্ড পারসন কিনা? অবশ্যই সেকেন্ড পারসন। এবং ন্যারেশনের নিয়ম বলে সাবজেক্ট কিংবা ভিতরে যতগুলি পার্সনে যদি সেকেন্ড পারসন হয়, সে সেকেন্ড পারসন সব সময় গিয়ে ধরবে অবজেক্টকে। সেকেন্ড পারসন সব সময় কাকে গিয়ে ধরবে বলেন তো? অবজেক্টকে। তার মানে এই যে ইউ, ও আসলে ওল্ড ম্যানকে বোঝাচ্ছে। তো সেই যুক্তিতে আমরা এখানে কি লিখবো? হোয়াট হি। এই হি দ্বারা কে বোঝাচ্ছে বলেন তো? ওল্ড ম্যান। হি দ্বারা ওল্ড ম্যান বোঝাচ্ছে। দেন আমরা আর থাকলে জানি, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, হি এর সাথে সবসময় ওয়াজ হবে, এরপর ডুইং। ফার্স্ট লাইনের আনসারটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ফার্স্ট লাইনের উত্তর এটাই, আই আস্কড দ্য ওল্ড ম্যান হোয়াট হি ওয়াজ ডুইং। ওকে, সেকেন্ড লাইনে আসি, I am watching the boys swimming in the pond, he said. এই হিটাকে এখন মনে হয় বুঝতে পারছেন, এই হিটা হচ্ছে আসলে ওল্ড ম্যান। হিটা ওল্ড ম্যান। তো সেই জায়গা থেকে আমরা এখন কি করব, আপনি চাইলে এখানে দা ওল্ড ম্যান রিপ্লাইড বলতে পারেন, কিংবা যেহেতু এখানে টিচার হি বলে দিয়েছে আপনি হি লিখলেও কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমি টিচার যেটা দিয়েছে সেটাই লিখলাম। আমি লিখবো হি রিপ্লাইড দ্যাট। কেন দ্যাট বলতে পারবেন? একটু আগে তো আমরা দ্যাট লিখিনি, একটু আগে আমরা লিখলাম হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, কারণ এটা তো আসলে অ্যাসার্টিভ বাক্য ছিল। এখন দ্যাট লিখলাম এজন্য কারণ এই যে বাক্যটা এখন আমরা যেটাকে নিয়ে কাজ করব, আম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, এটা তো একটা নর্মাল অ্যাসার্টিভ বাক্য, সেক্ষেত্রে এখানে দ্যাট হবে অবশ্যই। লিখলাম দ্যাট। দেন এই জায়গাটাতে আবার একটু আসেন, পার্সনের চেঞ্জটা আবার একটু খেয়াল করেন। আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটাতে আই দেখতে পাচ্ছেন, আই এম, দ্যাট মিন্স এই যে আই হচ্ছে সাবজেক্ট, তাই না? ওকে, সো আই কোন পার্সন আপনারা বলেন তো? আই কোন পার্সন? এই যে এখানে আই আসছে, নিশ্চয়ই আই ফার্স্ট পার্সন, তাই না? আই ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সন যেন কাকে ধরবে? ফার্স্ট পার্সন সব সময় সাবজেক্টকে রেফার করবে। ফার্স্ট পার্সন সব সময় সাবজেক্টকে রেফার করবে। সেই জায়গা থেকে আমরা এখন যে বাক্যটা নিয়ে কাজ করছি, এই বাক্যটার সাবজেক্ট কিন্তু হি, অর্থাৎ ওই যে বৃদ্ধ লোকটা, তাই না? তো আমরা এখন নির্ভয়ে এখানে লিখে দিব হচ্ছে হি রিপ্লাইড দ্যাট হি, কারণ এই হি দ্বারা ওই বৃদ্ধ লোকটাকেই বোঝাচ্ছে। তাহলে আমি বললাম হি রিপ্লাইড দ্যাট হি। আবারও আসছে এম, এম থাকলে হয় ওয়াজ, এরপরে ওয়াচিং দ্য বয়েজ সুইমিং
ইন দ্য পন্ড। ওকে, ভালো কথা, আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। দেন আমরা পরের সেন্টেন্স একটু পড়ে দেখি। হাউ হ্যাপি দে আর, মে আল্লাহ ব্লেস দেম। ওকে, ভালো কথা। দেন আমাদের ইনভার্টেড কমাটা ক্লোজ হয়ে গিয়েছে। লাস্ট লাইনটা বলছে লেট মি সিট বাই ইউ এন্ড এনজয় দ্য সিন আই সেড। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এখানে যদি আমি একটু চিন্তা করি, আপনাদেরকে একটু সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। আমি আগে একটু মুছে নিই, হ্যাঁ একটু মুছে নিচ্ছি এই জায়গাটা। ওকে, দেখেন এবার একটু দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, এই যে হি অর্থাৎ বৃদ্ধ লোক, সে কিন্তু বলেছে যে আমি বাচ্চাদের পুকুরের সাঁতার কাটা দেখছি। তারপরে বললো কি হাউ হ্যাপি দে আর, তারা কতই না আনন্দিত বা কতই না সুখী। মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের মঙ্গল করুক। তিনটা কথাই কিন্তু বৃদ্ধ লোকের। ওকে, সো এখান থেকে আমরা একটা জিনিস এখন শিখবো, মনে রাখবেন। আমি এটা কি নোটসে উল্লেখ করে দিব, মনে রাখতে হবে। ন্যারেশনে যদি এমন দেখা যায় একই মানুষ পরপর অনেকগুলো কথা বলছে, যেমন ধরেন একই মানুষ দুইটা কথা বললো, এখানে তিনটা কথা বলছে, সেরকম যদি মাল্টিপল টাইমস কথা বলে তাহলে দুইবার যোগ করে দিবেন, ফার্স্টটা সেকেন্ডটা, অথবা সেকেন্ড এবং থার্ডটা। তিনবার কথা বললে ফার্স্টে দুইটা যোগ করতে পারেন কিংবা লাস্টে দুইটা যোগ করতে পারেন। কখনোই যেটা করবেন না, একসাথে তিনটা বাক্যকে যোগ করে দিয়েন না, তাহলে যেটা হয় বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক আছে, টিচাররা আসলে এটা পছন্দ করে না, আপনি দুইটা বাক্য যোগ করেন। যেহেতু আমি সুইমিং এর বিষয়টা এখানে অ্যাড করে দিয়েছি, তাই আমরা এই দুইটা বাক্যকে চাইলে যোগ করতে পারি। এবং আপনারা খেয়াল করে দেখেন এখানে এইটা একটা এক্সক্লামেটরি বাক্য, এই যে পরের বাক্য মে আল্লাহ ব্লেস দেম, এইটা আবার অপটেটিভ বাক্য। সো দুইটার জন্য কিন্তু নিয়ম আবার দুই রকম হবে। আসেন আমরা একটু এক্সারসাইজটা করে ফেলি। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে, আমি লিখবো যে হি এক্সপ্লেইন দ্যাট বলতে পারেন। আমরা এখন কি বলবো বলেন তো? হি এক্সপ্লেইন দ্যাট। কেন? কারণ এই বাক্যটা একটা এক্সক্লামেটরি বাক্য। খেয়াল করে দেখেন আমরা এখন যে লাইন নিয়ে কাজ করছি, হাউ হ্যাপি দে আর, একটা এক্সক্লামেটরি বাক্য। এক্সক্লামেটরি বাক্যতে হি এক্সপ্লেইনড দ্যাট, হি এক্সপ্লেইনড দ্যাট। এবার আমি নিয়মটা ফলো করি, যে আপনারা আশা করি এতদিনে জানেন যেটা, সেটা হচ্ছে একটা এক্সক্লামেটরি বাক্যের সাবজেক্ট ভার্বের প্লেসমেন্টটা কোথায়। ন্যারেশন যেহেতু করতে আসছি আমরা, ন্যারেশনে সেন্টেন্স 5 প্রকারের, যেই প্রকারই টিচার দিয়ে দেখ না কেন, ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব সব সময় কিন্তু অ্যাসার্টিভে কনভার্ট করে নিতে হয়। কথাটা কি ভালো মতো বুঝতে হবে। আমরা ন্যারেশনে 5 প্রকার সেন্টেন্স পেতে পারি, সেই 5 প্রকারের টিচার যাই দেখ না কেন, আমরা যখন সেটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করি সব সময় অ্যাসার্টিভে নিতে হবে। তো অ্যাসার্টিভের যুক্তি কি ছিল? অ্যাসার্টিভের যুক্তি হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আর এক্সক্লামেটরিতে সাবজেক্ট ভার্বের জায়গাটা একেবারে লাস্টে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে দে আর, এইটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং ভার্ব। সো এই দুটো জিনিসকে নিয়ে আগে কাজ করতে হবে, ঠিক আছে, দ্যাট এর পর। সো দেখেন দ্যাট এর পরে সাবজেক্ট হচ্ছে দে, দ্যাট এর পরে সাবজেক্ট দে। আপনারা স্বভাবতই বলতে পারবেন দে কোন পারসন? অবশ্যই থার্ড পারসন। তো দেখেন শুরুতে আমি বলেছিলাম ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, দেন আমরা দেখলাম সেকেন্ড পারসন সে আবার অবজেক্টকে ধরলো। এখন যদি থার্ড পারসন আসে, মনে রাখবেন থার্ড পারসন কাউকেই ধরবে না, ও ওর মতো বসে যাবে। অর্থাৎ এখানে যে দে ছিল, দে এর জায়গায় দে বসবে, ও কাউকে ধরাধরির মধ্যে যাবে না। ভালো কথা। এখন আমরা ভার্বের চেঞ্জটা করি। এখানে অক্সিলারি ভার্ব ছিল আর, আমরা দে এর জন্য এখানে বসিয়ে দিব ওয়্যার, দে ওয়্যার। হাউ থাকবে না, হাউ এর পরিবর্তে আমরা চাইলে ভেরি লিখতে পারি। এরপরে ছিল হ্যাপি। নাইস। সো আমাদের এতটুকু পর্যন্ত শেষ, প্রায় শেষ। দেন যেটা বলছিলাম যে আমরা আসলে সরি, এখানে আসলে ফুল স্টপ দেওয়াটা উচিত হয়নি। আমি বলছিলাম যে এটা আসলে আমরা কানেক্ট করে দিব, তাই না? কানেক্ট করে দিব। তো সেই জায়গাতে আসি, আমরা এখন কানেক্ট করার চেষ্টা করব। কোনটা? এই বাক্যটার সাথে এই বাক্যটাকে কানেক্ট করার চেষ্টা করব। তাহলে আমি এখানে এন্ড লিখে দেই, এন্ড লিখে দুইটা বাক্যকে সংযুক্ত করে দিলাম, তাই না? দেন আমি আপনাদেরকে বলেছিলাম এইটা হচ্ছে অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্যতে কিন্তু আবার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে কি হয়? উইশড অথবা প্রেইড। তো দেখেন এখানে যেহেতু সরাসরি আল্লাহ কিংবা গডের নাম উল্লেখ করা আছে, তাই আমরা আসলে প্রেইডটাকে প্রেফার করব বেশি। হ্যাঁ, উইশ দিলেও কোনো প্রবলেম নেই, বাট প্রেইডটা এক্ষেত্রে দেওয়াটা বেটার হবে। ওকে, সো আমি দিচ্ছি এন্ড হি, চাইলে লিখতে পারি বা না চাইলে নাও লিখতে পারি। জাস্ট আমরা লিখবো এন্ড prayed that, and prayed that. ওকে,
কথাটা কি বুঝতে পেরেছেন? আমি এখানে কিন্তু দ্বিতীয়বার সাবজেক্টটা লিখিনি, যার জন্য কেন লিখিনি, কারণ দুইবার জিনিসটা যদি লিখে ফেলি এটা রিডান্ডেন্সি বলা হয়, তার মানে দ্বিত্বতা, শুনতে ভালো লাগে না, তাই না? তো যে আমি বললাম যে দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড প্রেড দ্যাট আল্লাহ, আল্লাহ একটা থার্ড পারসন কাউকে ধরে না, অর্থাৎ আল্লাহ আল্লাহর মতো তার জায়গায় বসবে। ওকে, সো আল্লাহ বসলো। দেন আমরা এই যে মেয়ে ছিল, এই মেয়েটাকে চেঞ্জ করে সবসময় নারেশনে কি হয় বলেন তো? মাইট। আল্লাহ মাইট ব্লেস, লিখলাম ব্লেস। দেন দেম ছিল, এটাও থার্ড পারসন। এই যে একটু আগে দেখে এসছেন না যে দে আর, দে যেমন থার্ড পারসন ছিল, দে এর জায়গায় দে বসছে, দেমের জায়গায়ও দেম বসবে। এখন আমরা ফুল স্টপ দিয়ে কনভারসেশনটাকে এন্ড করে দিলাম। ওকে, বৃদ্ধ লোকটা তিনটা কথা বলেছিল, তিনটা কথার মধ্যে আমরা হি ওয়াজ ওয়াচিং দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড একটা বাক্য লিখে ফুল স্টপ দিয়েছি, দেন বাকি দুইটা বাক্যকে কানেক্ট করেছি। এবং আপনাদের নিশ্চয়ই এতক্ষণে মনে আছে আমি বলেছিলাম যে একই মানুষ যদি পরপর অনেকগুলি কথা বলে আমরা দুইটা যোগ করব, দেন ফুল স্টপ দিব, দেন প্রয়োজন হলে আরো যোগ করতে পারি, বাট একেবারে এট এ টাইম দুইটার বেশি যোগ করাটা উচিত না। লাস্ট লাইন এবং এই ন্যারেশনের ট্রাম্প কার্ড, যেটার জন্য মূলত আমি ন্যারেশনটা নিয়ে এসেছি আপনাদের জন্য, সেখানে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ লাইন, খুবই গুরুত্বপূর্ণ। আসেন আমরা একটু ফোকাসড হই, এখানে কি লেখা আছে দেখেন। লেট মি সিট বাই, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন, আই সেড, আই সেড। খেয়াল করে দেখতে হবে, লেট দ্বারা শুরু, লেট দ্বারা শুরু। আপনারা বলতে পারবেন লেট দ্বারা শুরু বাক্যকে কি বলে? হ্যাঁ, কি বলে? ইম্পারেটিভ বাক্য বলে। নাইস। সো লেট দ্বারা শুরু ইম্পারেটিভ বাক্য। দুই ধরনের লেট দ্বারা কোশ্চেন আসতে পারে। লেটস এর জন্য একটা নিয়ম, লেট আদার্স এর জন্য একটা নিয়ম। আদার্স বলতে লেট মি, লেট দেম, লেট ইউ, লেট আদার্স, যে কোনো কিছু। আর লেট আস এর জন্য আরেকটা নিয়ম। যেহেতু লেট মি আসছে, আমি এই নিয়মটাই আপনাদেরকে বলে দিচ্ছি। লাস্ট কথা যেহেতু, সব সময় ন্যারেশনটাকে যতটা না আকর্ষণীয় করা যায় তত ভালো। যখন আপনি ন্যারেশন সলভ করতে করতে লাস্ট পর্যায়ে চলে আসবেন, দেন আপনি দুইটা ওয়ার্ডে যে কোনো একটা লিখতে পারেন। যেমন আমি এখানে লিখবো ফাইনালি। দেখেন এটা কিন্তু কোনো রুলস এর মধ্যে যাবে না, আপনি এখানে ফাইনালি কিংবা লাস্টলি লিখতে পারেন। এটা জাস্ট আপনাকে একটা এক্সট্রা বিউটি অ্যাড করবে, আর কিচ্ছু না। ওকে, সো আমি ফাইনালি বা লাস্টলি বলে একটা কমা দিয়ে দেন আমি আমার কাজটা করব। লাস্ট কথাটা নিশ্চয়ই আমি বলেছিলাম বৃদ্ধ লোকটাকে, তাহলে আমি বলবো ফাইনালি অর লাস্টলি আই, ওকে, লেট মি এর নিয়মটা করছি, একটু মনোযোগ দিয়ে নিয়মটা দেখেন। আই সেড দ্যাট, ওকে, আমি আর বৃদ্ধ লোকের কথা লিখলাম না এখানে, কারণ আমরা তো প্রথমেই একবার লিসেনারকে বলে দিয়েছি, সো বারবার লেখার প্রয়োজন নাই। ফাইনালি অর লাস্টলি আই সেড দ্যাট লেট মি, মিটাকে আগে ধরেন। ওকে, সো মি যেহেতু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আমাকেই ধরবে, অর্থাৎ সাবজেক্টকে ধরবে। দ্যাট মিন্স এখানে আমি আবার আই লিখবো। এটা বুঝতে পেরেছেন আশা করি, শুরুতে এরকম কনফিউশন ছিল, ক্লিয়ার করে দিয়েছি। ফার্স্ট পারসন, মি একটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সব সময় সাবজেক্টকে ধরে, সাবজেক্ট তো আমি নিজে, সো আমাকে আবার বসাইতে হলো। ওকে, দেন লেট মি এর নিয়মটা কি বলে? আই এর পরে অথবা সাবজেক্টের পরে সব সময় এইটা, আমি একটু এটা ভিন্ন কালার দিয়ে লিখে দিচ্ছি। এই জিনিসটাকে খুব মনোযোগ দিয়ে দেখেন, লিখতে হয় মাইট বি অ্যালাউড টু। খুব ভালো করে মনে রাখবেন, আজকের ন্যারেশনের শেখানোর পয়েন্টটাই হচ্ছে এটা, মাইট বি অ্যালাউড টু। মাইট বি অ্যালাউড টু রেফার্স টু লেট আদার্স। লেটের পরে যখন অন্য কিছু থাকবে, আজ ব্যতীত অন্য কিছু, তখন মাইট বি অ্যালাউড টু লিখতে হবে, মাইট বি অ্যালাউড টু। নাইস। দেন আমরা কি করব? দেন মাইট বি অ্যালাউড টু, এরপরে ভার্ব ওয়ান যেটা ছিল সিট, আমি লিখবো মাইট বি অ্যালাউড টু সিট বাই। ওকে বাচ্চারা, এখন দেখেন এখানে আবার ইউ চলে আসছে, তাই না? ইউ চলে আসছে, ইউ আবার সেকেন্ড পারসন, যেহেতু ও সেকেন্ড পারসন, ও এবার আবার অবজেক্ট কে ধরবে। অবজেক্ট কে ছিল? আমি তো ডিরেক্টলি কোনো অবজেক্ট এখানে লিখি নাই যে আই সেড দ্যাট, তার মানে এই দ্যাট এর জায়গায় নিশ্চয়ই ওল্ড ম্যান ছিল, ওল্ড ম্যান ছিল। তার মানে এই যে ইউ, ও আসলে ওল্ড ম্যান কে ধরেছে, সেই হিসেবে আমি এখানে লিখতে পারি সিট বাই হিম। এই হিম দ্বারা ওল্ড ম্যান কে বোঝাচ্ছে। এরপরে আমি কি লিখবো? অ্যান্ড এনজয় দ্য সিন। ওকে, সো আমি লিখে দিচ্ছি হিম অ্যান্ড এনজয় দ্য সিন। ন্যারেশনটা এখানেই শেষ। সো
আশা করি আপনারা ন্যারেশনটা বুঝতে পেরেছেন। আমি এরকম করে আপনাদের জন্য আরো 2টা ন্যারেশন নিয়ে আসবো, যে 2টা ন্যারেশনে বাদ বাকি সবগুলি নিয়ম আপনি শিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু ক্লাসগুলো আপনাদের উপকারের স্বার্থে নেওয়া হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট করবেন, সেই জায়গা থেকে ক্লাসগুলি বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুদের কাছে আমাদেরকে তুলে ধরবেন। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।